Hi, my name is Subodip Koyal. I am a biology teacher. আমার বাড়ি ডায়মন্ড হারবার। আজ আমি আমার ইউটিউব চ্যানেল লার্নিকে একটি ক্লাস 8-এর চ্যাপ্টার স্টার্ট করব। আইসিএসসি ক্লাস 8-এর ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস। ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, ট্রান্সপোর্ট কথার মানে কি? ট্রান্সপোর্ট করার মানে এক জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো একটা জিনিসকে নিয়ে যাওয়া। তাহলে গাছের ক্ষেত্রে দু রকমের জিনিস ট্রান্সপোর্ট হয়। এক হলো ওয়াটার অ্যান্ড মিনারেলস, যেটা গাছ অ্যাবজর্ব করছে মাটি থেকে উইথ দ্য হেল্প অফ রুটস। আরেকটা ট্রান্সপোর্ট হয়, সেটা হলো গাছের পাতায় আফটার ফটোসিনথেসিস যে গ্লুকোজটা ফর্ম করলো সেটা গাছের ডিফারেন্ট পার্টসে ট্রান্সপোর্ট হয়। তো এখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, transportation in plants is the process in which substances absorbed or synthesized in one part of the plant are moved to other part of the plant. দুটো জায়গায় আমি আন্ডারলাইন করেছি। একটা হলো অ্যাবজর্ব, তাহলে কি অ্যাবজর্পশন হচ্ছে? ওয়াটার অ্যান্ড মিনারেলস, এখানে লিখে দিয়েছি অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস। আর বলছে সিনথেসাইজড in one part of the plant are moved to other part of the plant। কি ফর্ম করলো? সেটা হলো আমাদের ফুড মানে গ্লুকোজ। আর গ্লুকোজের যে ফর্মুলা C6H12O6। এই ডায়াগ্রামটা যদি আমরা দেখে নিই, এটা একটা গাছ, এটা গাছের লিফ, এটা গাছের স্টেম, আর এটা হলো আমাদের রুট। এই যে আমাদের রুট আছে, এই রুট দিয়ে ওয়াটারটা অ্যাবজর্পশন হচ্ছে, তাই এখানে লিখে দিয়েছি অ্যাবজর্পশন বাই রুট। তাহলে ওয়াটার এন্ড মিনারেলস অ্যাবজর্ব হলো এবং সেটা ধীরে ধীরে গাছের পাতা পর্যন্ত পৌঁছলো। সেইখানটায় উইথ দ্য হেল্প অফ সান ফটোসিনথেসিস হয়েছে। গাছের লিফে কি আছে? গাছের লিফে আছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিলের প্রেজেন্সে আর সানলাইট তো আছেই, আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে গাছ কি করলো? গ্লুকোজ ফর্মেশন করলো। এখানে আমি ইকুয়েশনটা দিয়েছি 6CO2 plus 12H2O with the help of sunlight and chlorophyll ফর্ম করলো C6H12O6, 6H2O আর 6O2। তাহলে এই যে প্রসেসের ফলে যে গ্লুকোজ ফর্মেশনটা হলো, সেই গ্লুকোজটাই গাছের ডিফারেন্ট পার্টে কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে। তাহলে এইটা হলো অ্যাবজর্পশন বাই রুট। যখন এই জায়গা থেকে উপর পর্যন্ত ওয়াটারটা উঠছে তাকে বলা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ। আর এবারে এই অ্যাবজর্পশন বাই রুটস তখনই হবে যখন গাছের পাতায় খাবার তৈরির পর এক্সট্রা যে ওয়াটার আছে, যেটা ট্রান্সপিরেশন করে গাছের পাতা থেকে বেরিয়ে যাবে ডে টাইমে। তাহলে এইদিকে ওয়াটারটা ভেপার কন্ডিশনে বেরিয়ে যাচ্ছে, এখানে ওয়াটারটা লিকুইড কন্ডিশনে অ্যাবজর্ব হচ্ছে, তাই 3 নম্বর এখানে লেখা হয়েছে ট্রান্সপিরেশন। এবার এই যে পুরো সিস্টেমটা হলো কারোর না কারো সাহায্য নিয়ে হয়েছে। তাহলে যেটা ব্লু কালারের দেয়া সেটা ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, আর যেটা রেড কালারের দেয়া সেটা ট্রান্সলোকেশন অফ ফুড। নর্মালি ফুডের যে ট্রান্সপোর্টেশন সেটাকে আমরা ট্রান্সলোকেশন বলি। এবারে এই যে দুটো ঘটনা ঘটছে কার সাহায্যে হচ্ছে? এক হলো জাইলেম। আমরা জাইলেমকে কি বলি? কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। জাইলেম ট্রান্সপোর্টেশন অফ ওয়াটারে হেল্প করছে। আর ফ্লোয়েম কি? এটাও একটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, সেটা কি করছে? ট্রান্সলোকেশন অফ ফুড। তাহলে এই চ্যাপ্টারের ওভারঅল ইন্ট্রোডাকশনেই গাছের পাতায় যে খাবার ফর্ম হলো সেটা ডিফারেন্ট পার্টসে ট্রান্সফার করতে হবে, আর ওয়াটারটাকে অ্যাবজর্ব করতে হবে, আর এক্সট্রা ওয়াটারটা ট্রান্সপিরেশনের মাধ্যমে গাছের পাতার বাইরে বেরিয়ে যাবে। এই ট্রান্সপিরেশন এটা কিন্তু ডে টাইমে হয়, নাইটে কিন্তু হয় না। তো এইটা তোমরা দেখে নাও, তারপর নেক্সট স্লাইডে আমরা আরো ডিটেলে দেখব। এই স্লাইডে আমরা দুটো ইম্পর্টেন্ট টপিক কভার করব। 3টে পয়েন্ট এখানে দেয়া আছে। আফটার ফটোসিনথেসিস ফর্মেশন অফ গ্লুকোজ, ট্রান্সলোকেশন সুক্রোজ, স্টোর স্টার্চ। গাছের পাতায় আফটার ফটোসিনথেসিস গ্লুকোজ ফর্ম করে, কিন্তু গ্লুকোজ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। এর ফলে সেটা ইমিডিয়েটলি ট্রান্সফার হয়ে যায় সুক্রোজে। আবার সুক্রোজ যখন রুটস অব্দি গেল সেখানে কিন্তু স্টোর হবে অ্যাজ এ স্টার্চ। এই 3টে পয়েন্ট ওই জন্য পরীক্ষায় আসে, অনেক সময় বইতে থাকে না, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে আমাদের যে চ্যাপ্টার ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, তার ফার্স্ট টাইম যে ট্রান্সপোর্টেশনটা হচ্ছে সেটা ওয়াটার। সে ওয়াটারকে ট্রান্সপোর্ট করে কে? জাইলেম। তাই জাইলেম ইজ এ কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, সেটা একটু আমরা ডিটেলে দেখে নেব। এর আন্ডারে আছে জাইলেম ভেসেলস, জাইলেম ট্র্যাকিডস, জাইলেম ফাইবার্স, জাইলেম প্যারেনকাইমা। এই 4 টাইপস অফ ডিফারেন্ট যে সেল আছে তার মধ্যে জাইলেম ভেসেলস ডেড, জাইলেম ট্র্যাকিডস ডেড, জাইলেম ফাইবার্স ডেড, অনলি জাইলেম প্যারেনকাইমা হচ্ছে লিভিং।
তাই জাইলেমকে অনেক সময় ডেড টিস্যুও বলা হয়। আর আমাদের যে উড, যে ফার্নিচার ফর্ম হয় সেটা কিন্তু জাইলেম দিয়ে। আবার গাছকে যখন কাটা হয় তখন জাইলেমের ভিতরে অ্যানুয়াল রিং দেখতে পাওয়া যায়। ওই রিংগুলোর সাহায্যে বোঝা যায় যে গাছটা কতদিনের পুরনো। এবার পয়েন্টগুলো যদি দেখি, জাইলেম ভেসেলস থিক ওয়াল নন লিভিং টিউব লাইক, তাহলে এর যে সেলগুলো টিউব লাইক, দে আর ওপেন অ্যাট বোথ এন্ড, সেলগুলো দু সাইড পাইপের মতো ফাঁপা। এটা যদি একটা সেল হয় তার এই দিকটাও ফাঁকা এই দিকটাও ফাঁকা, তবেই তো একটা পাইপ ফর্ম করবে। দে আর ওপেন অ্যাট বোথ এন্ডস অ্যান্ড জয়েন্ট এন্ড টু এন্ড, তাহলে এইটার সাথে এইটা এন্ড টু এন্ড জয়েন করলো, এর ফলে এটা একটা পাইপ লাইক স্ট্রাকচার ফর্ম করলো। দে ফর্ম কন্টিনিউয়াস চ্যানেলস ফ্রম রুটস থ্রো স্টেম অ্যান্ড ব্রাঞ্চেস টু দ্য টিপস অফ দ্য লিভস, তাহলে রুট থেকে কন্টিনিউয়াসলি লিভ পর্যন্ত গেল উইথ দ্য হেল্প অফ জাইলেম ভেসেলস। কে গেল না, ওয়াটার গেল। মানে এই যে জাইলেম ভেসেল, এই যে ওয়াটারটাকে রুট থেকে লিভ পর্যন্ত ট্রান্সফার করছে, তাকে হেল্প করছে জাইলেম ট্র্যাকিডস। এটাও কি ডেড ইলংগেটেড সেলস উইথ পয়েন্টেড এন্ড, তবে এদের সেলগুলোর দু সাইডে পয়েন্টেড হয়, এতটা কিন্তু ব্রড হয় না। জাইলেম ফাইবার্স থিক ওয়াল সেল অ্যান্ড প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, যেহেতু ফাইবারগুলো সাপোর্ট দেয় তাই এদের সেল ওয়াল কি হয়, মোটা হয়। এবার আছে জাইলেম প্যারেনকাইমা, এটাই অনলি লিভিং, দে পারফর্ম স্টোরেজ ফাংশন। তাহলে আমি বলেছি যেখানে প্যারেনকাইমা থাকবে সেখানেই কি হবে, স্টোর হবে, কোনো না কোনো জিনিস সেখানে স্টোর হবেই। জাইলেমে যেমন জাইলেম প্যারেনকাইমা আছে, ফ্লোয়েমে আছে ফ্লোয়েম প্যারেনকাইমা। জাইলেমটা দেখে নাও, তারপর আমরা ডিটেলে ফ্লোয়েমটা দেখে নেব। এই স্লাইডে আমরা ফ্লোয়েমটা ডিটেলে দেখে নেব। ফ্লোয়েমটা কি, ফ্লোয়েম ইজ অলসো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। ওর কাজ হচ্ছে যে ফুড ম্যানুফ্যাকচার হয়েছে লিভসে ফটোসিনথেসিসের কারণে, সেই খাবারটাকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। এই যে ফ্লোয়েম, এর আন্ডারে আছে ফ্লোয়েম ভেসেলস, এর আরেকটা নাম হলো সিপ টিউব। আর কি আছে, কম্পানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার্স। এই যে টোটাল 4 টাইপস আছে, তার মধ্যে ফ্লোয়েম ভেসেলস হলো লিভিং, কম্পানিয়ন সেল লিভিং, ফ্লোয়েম প্যারেনকাইমা লিভিং, আর ফ্লোয়েম ফাইবার্স হলো ডেড। যেহেতু বেশিরভাগ সেল হচ্ছে এর লিভিং, তাই ফ্লোয়েমকে বলা হয় লিভিং টিস্যু। এবারে ফ্লোয়েম ভেসেলস, ফ্লোয়েম ভেসেলস তার মেন কন্ডাক্টিং ভেসেলস অফ ফ্লোয়েম। তাহলে গাছের পাতায় যে গ্লুকোজ ফর্ম হলো সেটা সুক্রোজে ট্রান্সফার হলো, সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ফ্লোয়েম ভেসেলসের, এর সাহায্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়, ট্রান্সপোর্ট হচ্ছে। দে আর সিলিন্ড্রিক্যাল থিন ওয়াল সেলস অ্যারেঞ্জ এন্ড টু এন্ড, তার মানে কি একটার সাথে আরেকটা লেগে আছে, পাইপ লাইক স্ট্রাকচার ফর্ম করছে। দে অলসো ফর্মস কন্টিনিউয়াস চ্যানেলস বাট দেয়ার এন্ড ওয়ালস আর পারফোরেটেড। তাহলে এই একটা সেল এই একটা সেল, যেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম ভেসেলস বা সিপ টিউব, তার দুটো সেলের যে এই যে জয়নিংটা সেটা কিন্তু পারফোরেটেড। কিন্তু আমরা জাইলেমে যখন দেখেছিলাম এটা কিন্তু পারফোরেটেড ছিল না, ওটা পুরোপুরি কন্টিনিউয়াস চ্যানেল ছিল। কিন্তু যদি আমরা সিপ টিউব দেখে নিই তখন এটা পারফোরেটেড, তাই এই প্লেট লাইক স্ট্রাকচার এবং উইথ পোর্স এর নাম হলো সিপ্লেট। They also forms continuous channels but their end walls are perforated. Such walls are called siplets. তাহলে ওটা আমরা ডায়াগ্রামে দেখে নিলাম। Mature sip tubes are without nucleus. কিন্তু যেটা মেন প্রবলেম সেটা হলো এই সিপ টিউবে কোনো নিউক্লিয়াস থাকে না। হয়তো সে খাবারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছে, কিন্তু নিউক্লিয়াস না থাকার জন্য সেই খাবারটাকে লোড করতে পারে না। খাবারটাকে তো আগে এই পাইপে ভরে দিতে হবে, তারপরে সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তাহলে সেই কাজটা করে দেয় কম্পানিয়ন সেল। তাহলে এখানে লেখা হয়েছে কম্পানিয়ন সেলস ইট হেল্প সিপ টিউবস ইন লোডিং অ্যান্ড আনলোডিং। একটা লরি সে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা মেটেরিয়াল নিয়ে যাবে, কিন্তু সেই লরি তো নিজে নিজে সেই মেটেরিয়ালটাকে লোড করতে পারবে না, তাহলে কারো সাহায্যে সেই লরিতে সেই মালগুলো ভরে দিতে হবে। ঠিক এই ক্ষেত্রে এই যে সিপ টিউব আছে
ও এক জায়গা থেকে আরেক জায়গায় খাবারটাকে নিয়ে যাবে, ঠিকই কথা, কিন্তু ওর যে পাইপের ভিতরে খাবারটাকে পুট করার জন্য দরকার কম্পানিয়ন সেল, আবার অন্য একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে সেখান থেকে আনলোড করার জন্য দরকার হচ্ছে আমাদের কম্পানিয়ন সেল। তার কারণ কি, কম্পানিয়ন সেলের নিউক্লিয়াস আছে। তাহলে কি লেখা হলো, ইট হেল্পস শিপ টিউবস ইন লোডিং অ্যান্ড আনলোডিং। তাহলে ওই টিউবের ভিতরে খাবারটাকে দেওয়াকে বলা হচ্ছে লোডিং, এবং ওই জায়গা থেকে বার করে নেওয়াকে বলা হচ্ছে আনলোডিং। এবার বলছে ফ্লোয়েম প্যারেনকাইমা, এটাও লিভিং। থিন ওয়াল লিভিং সেলস ইট স্টোরস ফুড। তার মানে কি, যেখানে যত প্যারেনকাইমা লেখা থাকবে সেক্ষেত্রে আমরা ধরে নেবো সেখানে কোনো না কোনো খাবার কি হবে, স্টোর হবে। এবার বলছে ফ্লোয়েম ফাইবার্স, এটা তো অবশ্যই ডেড। দে আর ফর্ম অফ ইলংগেটেড স্ক্লেরেনকাইমাটোয়াস ডেড সেল, তার মানে স্ক্লেরেনকাইমা ডেড হয়। দে প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেংথ, তাহলে এই ফ্লোয়েম ফাইবার বাকি সমস্ত সেলকে কি করছে, আমাদের প্রোটেকশন দিচ্ছে। আর এই যে ফ্লোয়েম ভেসেলস একটা জিনিস লেখা আছে, ইট ট্রান্সপোর্ট ফুড ফ্রম সোর্স টু সিঙ্ক। সোর্স মানে কি, যে জায়গাতে খাবারটা ফর্ম করলো, সিঙ্ক মানে কি, যেখানটায় ডিসচার্জ করবে। তার মানে সোর্সের কাছে হবে লোডিং, আর সিঙ্ক মানে সেখানে হবে আনলোডিং। এটা হলো ফ্লোয়েমের ওভারঅল এক্সপ্লেনেশন। নেক্সট টপিক আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। এই স্লাইডে আমরা অ্যাবজর্পশন ইন রুটস এবং সেটা কিভাবে লিপ পর্যন্ত যাচ্ছে তার একটা ইন্ট্রোডাকশন দেখে নেব। নেক্সট স্লাইডে আমরা অ্যাবজর্পশন ইন রুটটা ডিটেলে স্টাডি করব। তো এখানে দেখো, এইটা হচ্ছে একটা ছোট্ট প্ল্যান্ট, তার এইটা রুট পোর্শনের রুট হেয়ার। এই ডায়াগ্রামটা পরীক্ষায় আঁকতে দেয় এবং পিকচার স্টাডিতে দেয়। এটা যদি রুট হেয়ার হয়, এই এক একটা সেলকে বলা হয় এপিডার্মাল সেল। 1 2 3, এখানে 3টে এপিডার্মাল সেল আছে। এপিডার্মাল সেল থেকেই রুট হেয়ারগুলো কিন্তু বেরোয়। রুট হেয়ার কিন্তু সেলের সাথে আলাদাভাবে লেগে নেই। এপিডার্মাল সেল এই প্রজেকশন আকারে যে বেরিয়ে এসছে সেটাই অ্যাকচুয়ালি রুট হেয়ার। ভিতরে বড় বড় ভ্যাকুয়ালস থাকে ওয়াটার অ্যাবজর্পশন করার জন্য, আর থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর ডট 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 দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এবারে বলছে এই যে রুট হেয়ার ওয়াটারটা অ্যাবজর্ব করলো এবং তার সাথে অ্যাবজর্ব করে মিনারেলস। দুটো ডিফারেন্ট পদ্ধতিতে এটা কিন্তু হয়। একটা প্রসেস হচ্ছে অসমোসিস, তাহলে অসমোসিসের মাধ্যমে রুট হেয়ার ওয়াটারটাকে অ্যাবজর্ব করে, কিন্তু মিনারেলসটাকে অ্যাবজর্ব করে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাহায্যে। সেটা আমরা নেক্সট স্লাইডে ডিটেলে দেখব। তারপরে এটা অ্যাবজর্পশন হওয়ার পরে সেটা ধীরে ধীরে রুট হেয়ার থেকে রুট পর্যন্ত গেল, তারপরে সেটা জাইলেমের সাহায্যে লিপস পর্যন্ত গেল। এর ফলে এই রুট হেয়ার থেকে লিপ পর্যন্ত টোটাল 3টে প্রসেস হচ্ছে। 1 নম্বর, অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস বাই ইন্ডিভিজুয়াল সেলস, তাহলে প্রত্যেকটা সেলস যা রুট হেয়ার আছে তারা ওয়াটার এবং মিনারেলসটাকে অ্যাবজর্ব করলো। 2 নম্বর, শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট, তাহলে একটা সেল, 2টো 3টে 4টে, তাহলে একটা সেল থেকে আরেকটা সেলে যখন ওয়াটারটা যাচ্ছে এটাকে বলা হচ্ছে সেল টু সেল অসমোসিস। তাহলে এখান থেকে এখানে সেল টু সেল অসমোসিস, এখান থেকে এখানে সেল টু সেল অসমোসিস। এই সেল টু সেল অসমোসিস করে কর্টেক্স রিজিয়ন থেকে সেটা রুটের জাইলেম পর্যন্ত গেল। তাহলে সেল টু সেল মুভমেন্ট ইন কর্টেক্স অফ রুট। এবারে কি হলো, যেই এটা জাইলেম পর্যন্ত গেল তখন হলো লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট, সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ। তা কি লেখা হচ্ছে, আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার থ্রু জাইলেম ভেসেলস। তাহলে ওয়াটারটাই জাইলেমের সাহায্যে ধীরে ধীরে যখন উপরে উঠছে সেটা কিন্তু গ্র্যাভিটির উল্টো দিকে কাজ করছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ। তাহলে এটাকে বলা হচ্ছে লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। তাহলে ওভারঅল এই ডায়াগ্রাম থেকে আমরা বুঝলাম রুট হেয়ার ওয়াটারটাকে অ্যাবজর্ব করলো, তারপরে সেটা কর্টেক্স রিজিয়ন ক্রস করে পৌঁছে গেল জাইলেমে। জাইলেম সেই ওয়াটারটাকে লিপ পর্যন্ত গ্র্যাভিটির উল্টো দিকে পৌঁছে দিল। এটাকেই বলা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব এই যে রুট হেয়ার কিভাবে ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে এবং কিভাবে মিনারেলসটাকে অ্যাবজর্ব করছে। এই স্লাইডে আমরা দেখে নেব রুট হেয়ার ওয়াটারকে অ্যাবজর্ব করছে অসমোসিসের সাহায্যে, আর মিনারেলসকে অ্যাবজর্ব করছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাহায্যে। এটা কেন হচ্ছে সেটাই হচ্ছে আজকের আলোচনা। ওয়াটারটা অ্যাবজর্ব হচ্ছে অসমোসিস, মিনারেলস অ্যাবজর্ব হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। দুটোর যদি আমরা ডেফিনেশনটা একটু দেখে নিই, অসমোসিস
অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ সলভেন্ট, সলভেন্ট মানে কি ওয়াটার, ইউজুয়ালি ওয়াটার, থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন ফর্ম এ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজিয়ন অফ লোয়ার ওয়াটার কনসেন্ট্রেশন। অসমোসিসের ডেফিনেশন বলছে যদি কোনো দুটো মিডিয়ামের মাঝখানে যদি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, তার মধ্যে প্রথমে যদি ওয়াটার বেশি থাকে তাহলে সেখান থেকে যেদিকে ওয়াটার কম আছে সেদিকে যাবে সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি কোনো গাছের গোড়ায় জল দেওয়া হয়, তার মানে রুট হেয়ারের ভিতরে যে ওয়াটার আছে তার থেকে সয়েলে ওয়াটার বেশি আছে, তখন কি করছে ওই ওয়াটার সয়েল থেকে অসমোসিস করে রুট হেয়ারের ভিতরে ঢুকে যাচ্ছে। তার কারণ কি, রুট হেয়ারের ভিতরে যে সেল, তার যেমন সেল ওয়াল আছে ওটা পারমিয়েবল, কিন্তু সেল মেমব্রেনও আছে, সেল মেমব্রেনটা সেমি পারমিয়েবল। এর ফলে ওয়াটারটা হায়ার কনসেন্ট্রেশন মানে সয়েল থেকে লোয়ার কনসেন্ট্রেশন রুট হেয়ারের ভিতরে কিন্তু প্রবেশ করছে। এবারে এইটা আমাদের রুট হেয়ারের একটা ডায়াগ্রাম। এই ব্ল্যাক কালারের দেয়া সেটা সেল ওয়াল, তারপরে ব্লু কালারের দেয়া সেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন, তার ভিতরে ভ্যাকুওলস আছে, নিউক্লিয়াস আছে। এবার একটা কথা মাথায় রাখতে হবে, রুট হেয়ারের ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন যেমন কম, কিন্তু আয়নের কনসেন্ট্রেশন কিন্তু হাই। আবার বলছি, ওয়াটারের কনসেন্ট্রেশন কম কিন্তু আয়নসের কনসেন্ট্রেশন হাই। এবারে যদি আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখে নিই, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ দ্য মুভমেন্ট অফ মলিকিউলস অ্যাক্রস এ সেল মেমব্রেন ফর্ম রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন টু দ্য রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন। মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এমন একটা প্রসেস যেখানে মলিকিউলসগুলো লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যায়। এবারে গাছের গোড়ায় যদি কেউ সার দেয় বা মাটিতে যদি কোনো মিনারেলস থাকে, নিশ্চয়ই অনেক দেয়া হবে না, অল্প পরিমাণে থাকে। সেই অল্প পরিমাণ মিনারেলস বা যদি কোনো সার দেয়া হয়, সেটাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে রুট হেয়ার কি করে নিজের দিকে টেনে নেয়। কিন্তু এই ক্ষেত্রে এনার্জি ইউজ হয়, তাই এটা অ্যাক্টিভ প্রসেস। কিন্তু অসমোসিসে কোনো এনার্জি ইউজ না হওয়ার জন্য ওটা কিন্তু প্যাসিভ, ওই ক্ষেত্রে কিন্তু কোনো এনার্জি ইউজ হচ্ছে না। তাহলে এখানে কি লেখা হয়েছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ দ্য মুভমেন্ট অফ মলিকিউলস across a cell membrane from region of lower concentration to the region of higher concentration against the concentration gradient। মানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাচ্ছে বাই ইউজিং এনার্জি। এই বাই ইউজিং এনার্জি না লিখলে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশনে কিন্তু নাম্বার দেওয়া হয় না। এবারে যদি আমরা ডায়াগ্রাম দেখে নিই, এইখানে একটা সলিউশন আছে, সলিউশন কি দিয়ে ফর্ম করে, সলভেন্ট প্লাস সলিউট, দুটোকে একসাথে কি বলা হয়, সলিউশন। তাহলে এই ক্ষেত্রে এই যে সলিউশনটা, এখানে 70% আছে ওয়াটার মানে সলভেন্ট, 30% আছে আয়ন সলিউট, আর বি যে সলিউশনটা আছে 90% ওয়াটার সলভেন্ট আর 10% আয়ন সলিউট। তাহলে এই ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে ওয়াটারটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাবে, কার সাহায্যে না, সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করে। তাহলে এই যে মাঝখানে যে ডিফারেন্সিয়েট করা হয়েছে দুটো সলিউশনকে, তাহলে এটা কি সেমি পারমিয়েবল মেমব্রেন। এর ফলে ওয়াটারটা বি থেকে এর দিকে মুভ করছে, তার মানে গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, বাইরের অ্যাটমসফিয়ারে ওয়াটার বেশি আছে, সেখান থেকে অসমোসিস করে রুট হেয়ারের ভিতরে ঢুকে যাচ্ছে। আর ঠিক উল্টোটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে গাছের যে রুট হেয়ারের বাইরে যে আয়নস আছে বা মিনারেলস বা সার দেয়া হলো, সেটা লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাচ্ছে। তার কারণ কি, রুট হেয়ারের ভিতরে কনসেন্ট্রেশন অনেক হাই থাকে আয়নসের। এখানে ব্র্যাকেটে লেখা আছে সেল স্যাপ, সেল স্যাপ মানে কি, রুট হেয়ারের ভিতরে যে স্যাপ আছে, সেল স্যাপ ইন রুট হেয়ারস হ্যাজ হায়ার সল কনসেন্ট্রেশন দেন দ্য সারাউন্ডিং সয়েল। তাহলে সয়েলে কম থাকে আয়নস, ভিতরে বেশি থাকে, তখন সেটা এনার্জি ইউজ করে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাহায্যে গাছ অ্যাবজর্ব করে নেয়। তাহলে এই যে আমাদের অ্যাবজর্পশন ইন রুট, ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে আর মিনারেল অ্যাবজর্পশন হচ্ছে, সেটা ডিফারেন্ট দুটো প্রসেসে, সেটা আমরা এই চার্টে দেখে নিলাম। এবারে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম দেখে নেব। সেল টু সেল যে অসমোসিস হচ্ছে, রুট হেয়ার যখন ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে আর মিনারেলসটাকে অ্যাবজর্ব করছে, সেটা কিন্তু ডিরেক্ট জাইলেম পর্যন্ত যাচ্ছে না, তার আগে বেশ কিছু সেলুলার লেয়ার ক্রস করতে হচ্ছে। সেই কারণে এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় লিখতে দেয় যে রুট হেয়ার থেকে জাইলেম পর্যন্ত যেতে গেলে কোন কোন লেয়ার ক্রস করতে হয়। তাহলে এইটা হলো সয়েল, সয়েলে ওয়াটার আছে, তাহলে এটা হলো রুট হেয়ার। তাহলে ওয়াটারটা প্রথম অ্যাবজর্ব করলো কে, রুট হেয়ার, তাই এর গায়ে লিখে দিলাম 1। রুট হেয়ার থেকে অসমোসিস করে ওয়াটারটা গেল কোথায়, এপিডার্মিস, মানে রুট হেয়ারটা অ্যাবজর্ব করে এপিডার্মিসে নিয়ে গেল।
এপিডার্মিস সেলেরই প্রজেকশন তো আমাদের রুট হেয়ার, তাহলে প্রথমে রুট হেয়ার, তারপর এপিডার্মিস, এপিডার্মিসের পরে এই যে পুরো লম্বা যে একটা সেলের লেয়ার আছে সেটাকে বলা হচ্ছে আমাদের কটেক্স। তাহলে কটেক্সের সেল থেকে সেল অসমোসিস করে করে ওয়াটারটা আরো ভিতরের দিকে ঢুকলো। কটেক্সের পরে আসছে এন্ডোডার্মিস, এই যে ব্লু কালারের লেয়ারটা দেওয়া আছে সেটা হলো আমাদের এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের পরে ওয়াটারটা যাচ্ছে কোথায়, ব্ল্যাক কালারের এই যে লেয়ার সেটা হলো আমাদের পেরিসাইকেল। পেরিসাইকেলের পর ওয়াটারটা যাচ্ছে আমাদের জাইলেমে। তাহলে ডিরেক্ট কিন্তু ওয়াটার সয়েল থেকে অ্যাবজর্ব হয়ে জাইলেমে যায়নি, প্রথমে গেছে রুট হেয়ার, তারপর এপিডার্মিস, তারপর কটেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, জাইলেম। জাইলেম এবার অ্যাসেন্ট অফ স্যাপের মাধ্যমে ওয়াটারটাকে লিপস পর্যন্ত নিয়ে গেছে। এবারে একটা জিনিস দেখো, জাইলেমের চারপাশে থাকে ফ্লোয়েম। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে কি বলা হয়, জাইলেম প্লাস ফ্লোয়েম একসাথে বলা হয় ভাস্কুলার বান্ডিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এটা কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এবারে এই যে রুট হেয়ার শুধু যে ওয়াটারটাকে অ্যাবজর্ব করেছে তা তো নয়, তার সাথে মিনারেলসটাকেও অ্যাবজর্ব করেছে। এবার সেই যে মিনারেলস বা এলিমেন্টস যদি আমরা দেখি, মানে ডিফারেন্ট গাছকে মানে ডিফারেন্ট ট্রিকে স্টাডি করে দেখা গেছে মোর দেন 60 এলিমেন্টস কিন্তু আছে। এমন নয় যে একটা গাছের মধ্যেই 60 এলিমেন্ট আছে, তা কিন্তু নয়, মোর দেন 60 এলিমেন্ট ডিফারেন্ট গাছে আছে। কিন্তু তার মধ্যে যেটা এসেনশিয়াল এলিমেন্ট, যেটা টোটাল নাম্বার হচ্ছে 17, সেটা কিন্তু প্রত্যেকটা গাছে আছে। তাহলে আবার বলছি, মোর দেন 60 এলিমেন্ট পাওয়া গেছে ডিফারেন্ট গাছ থেকে, কিন্তু যে কোনো একটা সিঙ্গেল ট্রি যদি আমরা দেখি তাহলে সেখানে এসেনশিয়াল এলিমেন্ট যে 17 সেটা কিন্তু প্রত্যেকটা গাছেই থাকবে। এই এলিমেন্টগুলো না থাকলে ডিফারেন্ট টাইপ অফ ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যাবে। এই এসেনশিয়াল এলিমেন্টস আবার দু রকম, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা একটু অল্প পরিমাণ দরকার, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা অনেক বেশি পরিমাণ দরকার। এবার তার একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি। ম্যাক্রোর ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। আর এই লেফট সাইডে মাইক্রোর দিকে দিয়ে দিয়েছি আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, জিঙ্ক, মলিবডিনাম, ক্লোরিন এন্ড নিকেল। তাহলে এইগুলো মনে রাখবে, এই জায়গা থেকে অড ওয়ান আউটের কোশ্চেন দেবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে, তার কারণ নামগুলো তোমাকে মুখস্থ করতে হবে। বইতে যে কোনো বইতে তুমি যদি দেখে নাও, সেটা সেলিনা হোক বা আমাদের সৃজন পাবলিকেশন হোক বা রত্না সাগর হোক, এইগুলোর ডেফিসিয়েন্সির একটা চার্ট দেয়া আছে, ম্যাক্রো আর মাইক্রো। সেই চার্টটা তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে, এবং স্কুলে অনেক সময় ইম্পর্টেন্টগুলো বলে দেওয়া হয়, সেই কারণে সেই নিয়ে আমি এখানে আর ডিসকাস করলাম না। তো ওভারঅল এই যে আমাদের বোর্ড, এইখানে আমরা দেখে নিলাম ওয়াটারটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আর মিনারেলস যেটাকে অ্যাবজর্ব করছে সেটা কত রকমের হয়। নেক্সট আমরা ট্রান্সপিরেশনটা দেখে নিলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই স্লাইডে আমরা দেখে নেব ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন কি, গাছ যে পরিমাণ ওয়াটার রুটের সাহায্যে অ্যাবজর্ব করে তার কিন্তু 99% সে কিন্তু ইউজ করতে পারে না, ইউজ করে অনলি 1 থেকে 2%। বাকি 99% ওয়াটার ভেপার কন্ডিশনে পাতায় যে স্টোমাটা থাকে, মানে লিভসের আন্ডার সারফেসে যে স্টোমাটা থাকে, সেই স্টোমাটা থেকে ভেপার কন্ডিশনে বেরিয়ে যায়। যদি সেটা ডাইকট লিভ হয় তাহলে কিন্তু স্টোমাটাটা লিফের আন্ডার সারফেসে থাকবে, কিন্তু যদি মনোকট লিভ হয় তাহলে কিন্তু দু সাইডেই স্টোমাটা দেখতে পাওয়া যায়। এবার যদি কোনো একটা গাছ ছোট হয়, হার্বেসিয়াস প্ল্যান্ট হয়, তখন কিন্তু স্টেম থেকেও কিন্তু ট্রান্সপিরেশন হয়। কিন্তু যদি সেটা উডি স্টেম হয়, অনেক বড় গাছ হয়, তখন আর স্টোমাটা থেকে ট্রান্সপিরেশন হয় না, তখন লেন্টিসেল থেকে ট্রান্সপিরেশন হয়। যদি আমরা ডেফিনেশনটা দেখে নিই, ট্রান্সপিরেশন ইজ দ্য লস অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার ফ্রম লিভস অ্যান্ড গ্রিন হার্বেসিয়াস স্টেমস থ্রো স্টোমাটা। তাহলে গ্রিন হার্বেসিয়াস স্টেম, লিভস, এখান থেকে যে ট্রান্সপিরেশন হয় সেটা হচ্ছে স্টোমাটা থেকে। ইন উডি স্টেমস ইট অকার্স থ্রু লেন্টিসেল। তাহলে যেটা আমি বললাম, যদি উডি স্টেম হয় তাহলে কিন্তু লেন্টিসেল থেকে ট্রান্সপিরেশন হয়। অনলি 1 to 2% অফ ওয়াটার অ্যাবজর্বড বাই রুটস ইজ ইউজড বাই এ প্ল্যান্ট। তাহলে অনলি 1 থেকে 2% ওয়াটার একটা প্ল্যান্ট ইউজ করতে পারে। এ লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাবাউট 99% ইজ লস্ট বাই দ্য প্ল্যান্টস বাই ট্রান্সপিরেশন। তাই ট্রান্সপিরেশনের সাহায্যে বেরিয়ে যায়। এবারে ট্রান্সপিরেশন মেনলি কিন্তু দিনের বেলা হয়, তার কারণ সানলাইট পড়লে তবেই কিন্তু আমাদের স্টোমাটা ওপেন থাকে। রাত্রিবেলা সানলাইট নেই, এর ফলে স্টোমাটা বন্ধ হয়ে যায়, তাহলে লিভস থেকে কিন্তু আর কোনো রকম ট্রান্সপিরেশন হয় না।
এখানে একটা স্টোমাটার ডায়াগ্রাম দেওয়া আছে, এটা আর এটা গার্ড সেল, এই ভিতরে যেগুলো গোল গোল দেওয়া আছে এটা ক্লোরোপ্লাস্ট, এই যে পোর মতো এটাকে বলা হয় স্টোমা, এটা সিঙ্গুলারে স্টোমা, যদি প্লুরালে বলা হয় তখন সেটা স্টোমাটা, অনেকগুলো স্টোমাকে একসাথে বলা হয় স্টোমাটা। এই দুটো গার্ড সেল আর এটা হলো এপিডার্মাল সেল। তাহলে গার্ড সেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশনের উপর ডিপেন্ড করবে যে স্টোমাটাটা ওপেন হবে না ক্লোজ হবে। এবারে বলছে বেশ কিছু ফ্যাক্টর আছে যেটা ট্রান্সপিরেশনকে কন্ট্রোল করে, যেমন টেম্পারেচার অফ এয়ার ইনক্রিজেস ট্রান্সপিরেশন, যদি টেম্পারেচার বাড়ে তাহলে ট্রান্সপিরেশন বাড়বে, তাই গরমকালে ট্রান্সপিরেশন বেশি হয়। হিউমিডিটি ডিক্রিজেস ট্রান্সপিরেশন, বর্ষাকালে দেখা যায় ট্রান্সপিরেশন কম হয়, তার কারণ অলরেডি আমাদের যে এয়ার আছে চারপাশে সেখানে ওয়াটার ভেপার আছে, তাহলে ট্রান্সপিরেশন করে এয়ার ভেপারটা মানে ওয়াটার ভেপারটা বেরোনোর কোনো দরকার নেই। উইন্ড স্পিড ইনক্রিজেস দ্য রেট অফ ট্রান্সপিরেশন, যদি গাছের পাতার চারপাশে ওয়াটার ভেপার জমে থাকে তাহলে বাতাস যদি স্পিডে বয়ে চলে তাহলে ওইগুলোকে সরিয়ে দেবে, তখন ওই পাতার চারপাশে ফ্রি স্পেস হয়ে যাবে, আবার ট্রান্সপিরেশন কি হবে বেড়ে যাবে, তাই লেখা হয়েছে উইন্ড স্পিড ইনক্রিজেস দ্য রেট অফ ট্রান্সপিরেশন। সানলাইট কজেস স্টোমাটা টু ওপেন অ্যান্ড ইনক্রিজেস ট্রান্সপিরেশন, তাহলে সানলাইটের কাজ কি স্টোমাটাকে ওপেন করা, তাহলে স্টোমাটা যদি ওপেন হয় তবেই ট্রান্সপিরেশন হবে, তাহলে আবার রাত্রিবেলা কি হবে সানলাইট অ্যাবসেন্ট, তখন স্টোমাটা বন্ধ হয়ে যাবে, তাই ট্রান্সপিরেশন কি হবে আর হবে না। এখানে একটা লিপ দেওয়া হয়েছে যে এটা হচ্ছে আমাদের লোয়ার সারফেস অফ ডাইকট লিপ, এই লোয়ার সারফেসে কে থাকে স্টোমাটা থাকে, যদি সেটা মনোকট লিপ হতো তাহলে স্টোমাটা দু সাইডে থাকতো, এই নিয়ে পরবর্তীকালে যখন সেই চ্যাপ্টারগুলো থাকবে তখন দেখে নেব। তাহলে এইটা হলো আমাদের ক্লাস 8-এর ট্রান্সপোর্টের যে চ্যাপ্টার, এই যে আমাদের ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, সেটা আজ আমি কমপ্লিট করে দিলাম। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর এই ভিডিওটা আরও 5টা বন্ধুর সাথে শেয়ার করবে। এই চ্যাপ্টারটা আশা করি যদি আমার ভিডিও থেকে তুমি করো তোমার কোনো প্রবলেম থাকবে না, আর যদি তুমি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এই ক্লাসের আবার পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তুমি অবশ্যই কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ।